আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। লাদাখে ঢুকে পড়েছে চীনা বাহিনী, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী আতঙ্কে। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেয়া হয়েছে। পূর্ব লাদাখে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, স্বীকারোক্তি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর। ওয়াশিংটনের মুখোশ খুলে গেছে বলছে ইরান। মস্কোর মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সংলাপে যাবে ফিলিস্তিন। এবার চীনা ধনীরা হংকং থেকে সম্পদ সরিয়ে নিতে চাচ্ছেন। ভারতে একদিনে রেকর্ড ৮,৩১২ জন আক্রান্ত, মৃত্যু ছাড়িয়েছে ৫,০০০। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ভারতের পূর্ব লাদাখে চীনা সেনাবাহিনী ঢুকে পড়ার কথা স্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার CNN নিউজ 18-কে দেয়া এক সাক্ষাৎকারে এই স্বীকারোক্তি দেন তিনি। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি যাবতীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন রাজনাথ সিং। রাজনাথ সিংয়ের দাবি, চীন ওই এলাকাকে নিজেদের দাবি করলেও প্রকৃতপক্ষে এটি ভারতীয় ভূখণ্ড। ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানান, আগামী 6 জুন চীন ও ভারতীয় বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিয়ে মিলিত হবেন, তবে নিজের অবস্থান থেকে কোনোভাবেই পিছু হটবে না দিল্লি। রাজনাথ সিং আরও বলেন, বেশ কিছু চীনা সেনা ওই এলাকায় ঢুকে পড়েছে। ভারতের যা করা উচিত ছিল তাই করেছে। সমস্যা সমাধানের জন্য চীনকে পরিস্থিতি গভীরভাবে বিবেচনার পরামর্শ দেন ভারতীয় মন্ত্রী। প্রায় মাসখানেক ধরে পূর্ব লাদাখের পার্বত্য অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘাতে লিপ্ত রয়েছে চীন ও ভারতীয় বাহিনী। বিষয়টি নিয়ে একাধিকবার সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা হলেও সমাধান মেলেনি। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। লাদাখ সীমান্তে চীন ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা, G7-এ ভারতের অন্তর্ভুক্তি, যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে চলমান বিক্ষোভ সহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এই দুই নেতার মধ্যে প্রায় 25 মিনিট কথা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। 2017 সালে ভুটানের দোকালামে ত্রিদেশীয় সীমান্তে এমন সংঘাতে জড়িয়ে পড়েছিল চীনা ও ভারতীয় বাহিনী। সেবার কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে বিতর্কের অবসান ঘটেছিল। দিল্লির প্রত্যাশা, এবারও সেই পথেই সংকট উত্তরণ ঘটতে পারে এমন আশাবাদের কথা জানালেও একই সঙ্গে হুঁশিয়ারি দিতেও ভুলেননি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। তার ভাষায়, ভারত কোনো দেশের অহংকারে আঘাত করতে চায় না, আবার একই সঙ্গে নিজের অহংকার খর্ব করার কোনো প্রচেষ্টাকেও প্রশ্রয় দেয় না। ইতিমধ্যে দুই দেশই পূর্ব লাদাখে অতিরিক্ত বাহিনী, সামরিক যান ও প্রচুর অস্ত্র সম্ভার পাঠিয়েছে। এর মধ্যে গত 5 মে সন্ধ্যায় প্রায় 250 ভারত ও চীনা সেনা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পরে গত 9 মে উত্তর সিকিমেও একই রকম ঘটনা ঘটে। দুই দেশের মধ্যে উত্তেজনার জেরে ভারতে শুরু হয়েছে বয়কট চায়না ক্যাম্পেইন। এর আওতায় নিজেদের মোবাইল থেকে বিভিন্ন চীনা অ্যাপ আনইনস্টল করেছে ভারতীয়রা। ভারতে চীনা পণ্য বর্জনের ডাক অবশ্য নতুন নয়, প্রতিবারই দিলওয়ালির আগে নতুন করে এই ডাক উঠে। RSS এর মতো অনেক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হাতে সমর্থনও থাকে, কিন্তু দিলওয়ালির কেনাকাটা মিটে গেলে সেই ডাক আবার থিতিয়ে যায়। অর্থনীতিবিদ সৈকত সেনগুপ্ত মনে করে, লাদাখ বা সিকিম সীমান্তে যদি চীন ভারত সংঘাত খারাপ মোড় নেয়, তাহলে এবারের চীন বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। এটা ধরেই নেওয়া যায়, কোভিড-19 সংকটের জন্য বহু মানুষই চীনের উপর বেজায় খাপ্পা হয়ে আছেন। সামরিক সংঘাত সেটাকে আরও জটিল করে তুলবে। দেশের সাধারণ মানুষ তার নিজের মতো করে এর বদলা নিতে চাইবে, তাতে কোনো সন্দেহ নেই। এখনও উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েডের মৃত্যুর বিরুদ্ধে চলছে প্রতিবাদ। জর্জের ঘাড়ে হাঁটু দিয়ে চাপ দিয়ে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনে একে নরহত্যা হিসেবে অভিহিত করা হয়েছে। মৃত্যুর সময় তিনি বারবার বলেছিলেন, আমি শ্বাস নিতে পারছি না। বর্ণ বৈষম্যের দরুন এই মর্মান্তিক কাণ্ডের বিরুদ্ধে ফুঁসেছে মানুষ। পুলিশের সঙ্গে অনবরত চলছে সংঘর্ষ। এই ঘটনার নিন্দা করেছেন মার্কিন তারকা সিঙ্গার টেইলর সুইফট ও লেডি গাগাও। ঘটনায় মার্কিন সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। টেইলর টুইট করে বলেছেন, আপনি প্রেসিডেন্ট হিসেবে সাদা চামড়া আধিপত্যবাদ তৈরি করে বর্ণের ভেদাভেদ আগুন ধরিয়ে দিয়েছেন। এই হিংসাত্মক হুমকি দেওয়ার আগে আপনার বিবেকেও বাঁধল না? লুট শুরু হলেই কি গুলি শুরু হবে? আমরা নভেম্বরে আপনাকে ক্ষমতাচ্যুত করব। জনপ্রিয় গায়িকা সেলিনা ডিলুনিও টুইট করেছেন, আমি শব্দ খুঁজে পাচ্ছি না, এই মর্মান্তিক অবিচার আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি কল্পনাও করতে পারছি না জর্জ ফ্লয়েডের পরিবারের উপর দিয়ে এখন কি যাচ্ছে। পরিবর্তন আসা দরকার, আর এই বর্ণবিদ্বেষ হিংসা চলতে পারে না। এটা আমার সবার সমস্যা, এটা সবার লড়াই, আর আমি আশা রাখি একই সঙ্গে আমরা শান্তি খুঁজে পাবো। পপ তারকা লেডি গাগা লিখেছে, কৃষ্ণাঙ্গরা এখন যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তাতে তাদের পাশে দাঁড়ানো উচিত প্রতিটি গোষ্ঠীর।
স্রষ্টায় যারা বিশ্বাসী এবং বিশ্বাসী নন তাদের সকলের কাছে যে কাজটা খারাপ তা আমাদের বন্ধ করার সময় এসেছে। আমি আর্জি রাখছি, মানুষ পরস্পরের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। যে সিস্টেম আমাদের অসুস্থ করে তাকে ছাপিয়ে গিয়ে মানুষ মানুষকে ভালোবাসবে। সোমবারও হোয়াইট হাউসের বাইরের চত্বরে ছড়ায় সহিংসতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের কিছু আগেই বিক্ষোভকারীদের দমাতে টিয়ার গ্যাস ছুড়ে দেওয়া হয়। পুলিশ ও মিলিটারির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা জর্জ ফ্লয়েডের হত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশেও প্রতিবাদ শুরু করেছে। পূর্ব লাদাখে চীনা সেনাবাহিনী ঢুকে পড়ার কথা স্বীকার করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার সংবাদ মাধ্যম CNN নিউজ 18-কে দেয়া এক সাক্ষাৎকারে এমন স্বীকারোক্তি দেন তিনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি যাবতীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছে রাজনাথ সিং। উদ্ভূত পরিস্থিতিতে এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। রাজনাথের দাবি, চীন ওই এলাকাকে নিজেদের দাবি করলেও প্রকৃতপক্ষে এটি ভারতীয় ভূখণ্ড। ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানান, আগামী 6 জুন চীন ও ভারতীয় বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিয়ে মিলিত হবে, তবে নিজের অবস্থান থেকে কোনোভাবেই পিছু হটবে না দিল্লি। রাজনাথ বলে, বেশ কিছু চীনা নাগরিক ওই এলাকায় ঢুকে পড়েছে, ভারতের যা করা উচিত ছিল তাই করেছে। সমস্যা সমাধানের জন্য চীনকে পরিস্থিতি গভীরভাবে বিবেচনার পরামর্শ দেন ভারতীয় এই মন্ত্রী। প্রায় মাসখানেক ধরে পূর্ব লাদাখের পার্বত্য অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘাতে লিপ্ত রয়েছে চীনা ও ভারতীয় বাহিনী। বিষয়টি নিয়ে একাধিকবার সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা হলেও সমাধান মেলেনি। 2017 সালে ডোকালামে ত্রিদেশীয় সীমান্তে এমন সংঘাতে জড়িয়ে পড়েছিল চীনা ও ভারতীয় বাহিনী। সেবার কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে বিতর্কের অবসান ঘটেছিল। দিল্লির প্রত্যাশা, এবারও সে পথেই সংকট উত্তরণ ঘটতে পারে এমন আশাবাদের কথা জানালেও একই সঙ্গে হুঁশিয়ারি দিতেও ভুলেননি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। তার ভাষায়, ভারত কোনো দেশের অহংকারে আঘাত করতে চায় না, আবার একই সঙ্গে নিজের অহংকার খর্ব করার কোনো প্রচেষ্টাকেও প্রশ্রয় দেবে না। ইতিমধ্যে দুদেশই পূর্ব লাদাখে অতিরিক্ত বাহিনী, সামরিক যান ও প্রচুর অস্ত্র সম্ভার পাঠিয়েছে। এর মধ্যে গত 5 মে সন্ধ্যায় প্রায় 250 ভারতীয় ও চীনা সেনা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পরে গত 9 মে উত্তর সিকিমেও একই রকম ঘটনা ঘটে। দুই দেশের মধ্যে উত্তেজনার জেরে ভারতে শুরু হয়েছে বয়কট চায়না ক্যাম্পেইন। এর আওতায় নিজেদের মোবাইল থেকে বিভিন্ন চীনা অ্যাপ আনইনস্টল করছে ভারতীয়রা। ভারতে চীনা পণ্য বর্জনের ডাক অবশ্য নতুন নয়, প্রতিবারই দিলওয়ালির আগে নতুন করে এই ডাক ওঠে। RSS এর মতো অনেক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর তাতে সমর্থনও থাকে, কিন্তু দিলওয়ালির কেনাকাটা মিটে গেলে সেই ডাক আবার থিতিয়েও যায়। অর্থনীতিবিদ সৈকত সেনগুপ্ত মনে করেন, লাদাখ বা সিকিম সীমান্তে যদি চীন ভারত সংঘাত খারাপ মোড় নেয় তাহলে এবারের চীন বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হবে, এটা ধরেই নেওয়া যায়। কোভিড-19 সংকটের জন্য বহু মানুষই চীনের উপর বেজায় খাপ্পা হয়ে আছে। সামরিক সংঘাত সেটাকে আরো জটিল করে তুলবে। দেশের সাধারণ মানুষ তার নিজের মতো করে এর বদলা নিতে চাইবে, তাতে কোনো সন্দেহ নেই। ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মানুষের ন্যূনতম অধিকারও লঙ্ঘন করেছে। এ কারণে আন্তর্জাতিক আদালতে দেশটির বিচার শুরু হওয়া উচিত। আজ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সাম্প্রতিক বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, একজন কৃষ্ণাঙ্গের সঙ্গে মার্কিন পুলিশের অন্যায় আচরণ থেকে ওয়াশিংটনের মুখোশ খুলে গেছে। তিনি বলেন, যেসব দেশ নিজেদেরকে মানবাধিকারের রক্ষক বলে প্রচার চালাতো তারাও পুরোপুরি নীরব রয়েছে। আয়াতুল্লাহ সাইয়েদ রাইসি আরও বলেছে, শুধু অশ্বেতাঙ্গ মানুষের সঙ্গে বৈষম্য নয়, আসলে যুক্তরাষ্ট্রের জাতিগত বিদ্বেষ সেখানকার ব্যবস্থার অংশ হয়ে গেছে। 46 বছর বয়স্ক জর্জ ফ্লয়েডকে 25 মে সন্ধ্যায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার হাঁটু দিয়ে তার গলা চেপে ধরলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। ফ্লয়েড মিনিয়াপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। এই ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীর ধারণা করা 10 মিনিটের একটি ভিডিও ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে করোনা উপেক্ষা করে প্রতিবাদে সরব হন শত শত মানুষ। এরপর থেকে বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে চলমান বিক্ষোভে কৃষ্ণাঙ্গ নাগরিকদের পাশাপাশি বিবেকবান শ্বেতাঙ্গদেরও দেখা যাচ্ছে। ম্যাপিং পুলিশ ভায়োলেন্স নামের বেসরকারি সংস্থার চালানো জরিপে উঠে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে শ্বেতাঙ্গদের তুলনায় 3 গুণ বেশি মারা যায় কৃষ্ণাঙ্গরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের শুরু থেকেই কৃষ্ণাঙ্গরা নানাভাবে নির্যাতিত হয়ে আসছে। ইসরায়েলের সাথে আলোচনা পুনরায় শুরু করতে চায় ফিলিস্তিনের নেতারা, তবে রাশিয়ার মধ্যস্থতায় তারা এই সংলাপে বসবে। মঙ্গলবার ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি কথা বলেছে। রিয়াদ আল মালিকি বলেন, আমরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করি, আমরা নিশ্চিত যে এই জাতীয় বৈঠক ফলপ্রসূ হবে। তিনি বলেন, এই বৈঠক অধিকৃত পশ্চিম তীরে নিজেদের অংশীকরণে ইসরায়েলের পরিকল্পনা বন্ধ করে দেবে বলে আমরা নিশ্চিত।
আল মালিকি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মস্কোয় দুইবার আলোচনার জন্য রাশিয়ার পরিকল্পনাকে ভণ্ডুল করে দিয়েছিলেন। তিনি বলেন, ইসরায়েলের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং রাশিয়ার সহায়তায় সংলাপে যেতে রাজি রয়েছে ফিলিস্তিন। আল মালিকি বলেন, রাশিয়া যদি এটি সম্ভাব্যপর মনে করে তবে ফিলিস্তিনের পক্ষ থেকে বিষয়টি বিবেচনা করা হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক ওয়াফার জলবার্গ আরব নিউজকে বলেছে, ইসরায়েলের বিতর্কিত সংযুক্তি পরিকল্পনা বন্ধ বা স্থগিত করতে হোয়াইট হাউস ও রামাল্লা উভয়ের সাথে আলাদাভাবে কথা বলেছে মস্কো। নেতানিয়াহু 1 জুলাই থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করার হুমকি দিয়েছেন। জলবার্গ বলেন, ইসরায়েলের পরিকল্পনা বিরোধীরা ফিলিস্তিনি নেতাদের পক্ষ থেকে নিজস্ব শান্তি পরিকল্পনা এবং সংলাপের এজেন্ডার অপেক্ষায় ছিলেন। এদিকে ইসরায়েলের নতুন প্রতিরক্ষা উপরাষ্ট্রমন্ত্রীরা সংলাপের বিষয়ে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা জর্ডানের বাদশা আবদুল্লাহ সহ গুরুত্বপূর্ণ আরব নেতাদের সাথে সাক্ষাতের চেষ্টা চালান। গত বছরের মাঝামাঝি থেকে হংকং ছেড়ে পালানোর সুযোগ খুঁজছে ধনীরা। সেই সুযোগে বিভিন্ন দেশ তাদের গোল্ডেন ভিসার অফার দেয়। বিভিন্ন দেশের সরকারি ধনী হংকংবাসীদের প্রস্তাব দিয়েছিল, আপনারা যদি আমাদের দেশে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন তাহলে আপনাকে নাগরিকত্ব দেব। অনেকেই এই গোল্ডেন ভিসা অফার নিয়ে আগ্রহ দেখান। তখন এবার হংকং থেকে সম্পদ অন্যত্র সরিয়ে নিতে চাচ্ছে চীনা ধনীরা। চীনের নতুন আইনের কারণে পুঁজি ও ফ্লাইট সুবিধার দরুন বৈশ্বিক অর্থনীতির কেন্দ্র হিসেবে হংকং তার সুবিধা হারাতে পারে বলে এই আশঙ্কা করা হচ্ছে। এজন্য ধনীরা নতুন করে ভাবছে তাদের সম্পদ নিয়ে, যদিও চীনের নৈকট্য থেকে লাভবান শহরটি। এছাড়া তাদের আইনি ব্যবস্থাও ভিন্ন। হংকংয়ের মুদ্রার মানও ডলারের হিসেবে নির্ধারণ করা হয়। জানা গেছে, বেইজিংয়ের প্রস্তাবিত জাতীয় নিরাপত্তা আইনের পর ধনী চীনারা হংকংয়ে খুবই কম তহবিল রাখার চিন্তা করছেন। এই আইনের ফলে চীনের মূল ভূখণ্ডের কর্তৃপক্ষ তাদের তহবিল খুঁজে বের করে তা জব্দ করতে পারবেন বলে আশঙ্কা রয়েছে। হংকংয়ের ব্যক্তিগত মালিকানার সম্পদের অর্থেরও বেশি $1 লাখ কোটি চীনের মূল ভূখণ্ডের লোকজনের কাছ থেকে আসা। হংকংয়ের ব্যক্তিগত মালিকানার সম্পদের অর্থেরও বেশি $1 লাখ কোটি চীনের মূল ভূখণ্ডের লোকজনের কাছ থেকে আসা। এইসব অর্থ তারা হংকংয়ে রেখে দিয়েছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারত গত 24 ঘন্টায় নতুন করে আরও 8,312 জন আক্রান্ত হয়েছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এই নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,07,615 জনে। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যায় বিশ্বে ভারতের অবস্থান দাঁড়ালো 7-এ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, করোনায় এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে 5,598 জনের। দেশটিতে করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যটিতে 70,000-এরও বেশি করোনা আক্রান্ত, মারা গেছে 2,362 জন। এরপরে তামিলনাড়ুতে আক্রান্ত 23,495, মৃত 184 জন। এই দুই রাজ্যের পরেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিল্লিতে মোট করোনায় আক্রান্ত 20,834, মৃত 523 জন। তবে আশার খবর, দেশটিতে এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছে 1,03,003 জন। করোনা মোকাবেলায় দেশটিতে 5ম দফায় লকডাউন বৃদ্ধি করলেও বিভিন্ন রাজ্যে তা শিথিল করা হয়েছে। লকডাউন শিথিলের পরেই দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।